দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৭০৮তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর নানা গল্প প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে হাজির হই। আর প্রতি পর্বে আমরা যুক্ত করার চেষ্টা করি অথবা আমাদের স্টুডিওতে রাখার চেষ্টা করি প্রবাসী বাংলাদেশিরা অথবা এই প্রবাস বা বৈদেশিক কর্মসংস্থান খাত অভিবাসী খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বিশিষ্টজনেরা। আজকে আমাদের সাথে দুজন অতিথি, তারা দুজনেই প্রবাসে আছেন এবং তারা আছেন উন্নত দেশ যুক্তরাজ্যে থেকে দুজন আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার আবুল বাশার, যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী। ব্যারিস্টার আবুল বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানের আজকের পর্বে। এবং আমাদের সাথে জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, অভিবাসন আইনজীবী। জনাব আবু সুফিয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানের আজকের এই পর্বে। দর্শক, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে অনুমান করতে পারছেন যে দুজন অতিথি যেহেতু যুক্তরাজ্যের এবং দুজনেই যেহেতু যুক্তরাজ্যের অভিবাসী আইন এবং এই আইন সম্পর্কে ওনারা দুজনেই দক্ষ অভিজ্ঞ, এক্ষেত্রে আমরা আজকে যুক্তরাজ্যে বাংলাদেশিরা যারা যেতে চান, যাদের যাওয়ার স্বপ্ন বা আশা ছিল বা আছে, তাদের জন্য নিশ্চয়ই অনেক তথ্য থাকবে। একটু পুরো পর্ব আপনার মনোযোগ দিয়ে দেখতে, তাহলে আমার মনে হয় যে আপনাদের সব ছোটোখাটো বিষয়গুলো একটু জানতে পারবেন। একটু আবুল বাশার ভাই, জনাব আবুল বাশার, ব্যারিস্টার আবুল বাশার, আপনার কাছে একটু প্রথমে আসতে চাচ্ছিলাম যে যুক্তরাজ্যে আমরা যেটি জানতে পারছি যে আমাদের মতো করে যেটি প্রশ্নটা যে নতুন আইন বা নীতিমালা বা আগের যে অভিবাসী আইনগুলো ছিল, নীতিমালা ছিল, সেখানে পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা আসলে কি, যদি একেবারে একটু মানে যারা হয়তো প্রথমবার জানবে তাদের জন্য যেন সহজ হয় এরকমভাবে একটু যদি সাদামাটাভাবে একটু বলেন। ধন্যবাদ। যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইনটা অনেকটা রিল্যাক্সড ছিল, বাট লেবার গভর্নমেন্ট আসার পর থেকে এদেশের ইমিগ্রেশন আইনটাকে অনেক কঠিন থেকে কঠিনতর করছে। সেটি পার্ট হিসেবে তারা গতকাল পার্লামেন্টে একটি স্টেটমেন্ট চেঞ্জেস নিয়ে আসে। এই স্টেটমেন্টের চেঞ্জটা ইমিগ্রেশন সংক্রান্ত, আর এই চেঞ্জে স্কিলড ওয়ার্কার বা ওয়ার্ক পারমিটে যারা আসবে তাদের নিয়ম কানুনের ব্যাপারে ব্যাপক পরিবর্তন হচ্ছে। আপনি জেনে থাকবেন যে দেশে আগে লোয়ার ক্যাটাগরির যে সমস্ত জব আছে সেই সমস্ত জবগুলোতে আসা সম্ভব ছিল, কিন্তু 22শে জুলাই থেকে যখন এই নতুন আইনটা কার্যকর হবে তখন থেকে লোয়ার ক্যাটাগরিতে আর কেউ আসতে পারবে না। এখানকার হিসেবে যেটাকে বলা হয় আরটিএফ লেভেল 6, সো আরটিএফ লেভেল 6 এবং তার উপরে সমস্ত শুধুমাত্র সেই ক্যাটাগরি মানুষকে আসতে। এদেশের প্রেক্ষাপটে এটাকে সাধারণত বলা হয় গ্র্যাজুয়েট লেভেল জব। এছাড়াও আরো একটা চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে যে মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড। আগে মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড ছিল ৩৮,৭০০ পাউন্ড। তাহলে কেউ যদি এখানে পারমিট আসতে চায় তাহলে তাদেরকে অবশ্যই ৩৮,৭০০ পাউন্ডের একটা জবে আসতে হবে, যেটাকে এখানে এখন করা হচ্ছে 1,700 পাউন্ড। ৪০,৭০০ পাউন্ড তাদের মিনিমাম স্যালারি হতে হবে। আমাদের বাংলাদেশিদের প্রেক্ষাপটে এই ক্রাইটেরিয়াগুলো মিট করা খুবই দুরূহ হবে, খুব কঠিন হবে। তাদের জন্য হয়তো এই সমস্ত মিট করে এদেশে আসাটা অনেকটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এছাড়া হয়তো ফিউচারে আরো কিছু চেঞ্জ আসবে যেগুলোতে স্টুডেন্টরা ইম্প্যাক্টেড হতে পারে, আদার ক্যাটাগরির ইমিগ্রেন্টরা ইম্প্যাক্টেড হতে পারে, বাট ওই বিষয়গুলোতে গভর্নমেন্ট এখনো কোনো ডিক্লারেশন বা চেঞ্জেস নিয়ে আসে নাই। তাদের একটা স্ট্রং ইন্টেনশন আছে যে তারা সেখানেও চেঞ্জেস আনবে। একটু আপনার কাছে আরেকটু একটু যদি জানতে, যারা শিক্ষার্থীরা, মানে একটু আমি প্রশ্নটা আবারও একটু হয়তো রিপিট হবে, সেটা হচ্ছে শিক্ষার্থী যারা যেতে চান, শিক্ষার্থী হিসেবে যারা যেতে চান তাদের জন্য আসলে এই ক্ষেত্রে কি সুবিধা বা কীরকম প্রতিবন্ধকতা থাকতে পারে কিনা? শিক্ষার্থী যারা আসবে ইন ফিউচারে তাদের জন্য কিছুটা প্রতিবন্ধকতা আসবে, বিকজ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে সবাই এখানে আসে করার জন্য এবং ইভেন্চুয়ালি তারা এখানে সেটেল করতে চায়, জবের চিন্তাও করেন, পাশাপাশি একটু জব করবেন বা পরবর্তী সেখানে জবটার বিষয়টা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, এখানে দুটো বিষয়, এক হচ্ছে ওয়ার্ক পারমিটে ভিসাতে থাকা, আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে থাকা অবস্থায় কাজের পারমিশন থাকা, 20 আওয়ার্স যে কাজের পারমিশন থাকা। সো 20 আওয়ার্স যে কাজের পারমিশনের বিষয়টা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, বাট পড়াশোনা তো শেষ করে এক পর্যায়ে তাদেরকে ওয়ার্ক পারমিটে যেতে হবে এবং ওয়ার্ক পারমিটের রুটে তাদেরকে এখানে সেটেল করতে হবে। তো ওই রুটটা এখন অনেক ডিফিকাল্ট হয়ে যাবে।
তার কারণটা হচ্ছে তাদেরকে কিন্তু একটা টপ লেভেলের জব অ্যারেঞ্জ করতে হবে, অ্যাজ ওয়েল এজ তাদের স্যালারি রিকোয়ারমেন্টটা থাকতে হবে অ্যাটলিস্ট 41,700 পাউন্ডস। যার কারণে যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসবে তারা একটু হার্ডশিপের মধ্যে পড়বেন। এই যে তারা এটা কি বলছেন, কি মানে হোয়াইট পেপার শ্বেতপত্র বলছেন ওনারা? শ্বেতপত্রটা হচ্ছে ইনিশিয়াল একটা প্রপোজাল যে তারা ইন ফিউচারে ইমিগ্রেশনে কি ধরনের চেঞ্জ আনবে। এখন ওই চেঞ্জগুলোকে তারা গভর্নমেন্ট পার্লামেন্টের থ্রুতে ইনঅ্যাক্টেড করে আইন হিসেবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে। এর মধ্যে কি আছে মানে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই পরিকল্পনার মাধ্যমে? এটিও কি আছে তাদের মধ্যে? এটি আমি আপনাকে একটু পলিটিক্যাল কোশ্চেন হয়ে যায় বা পলিটিক্যাল ম্যাটার হয়ে যায়। সেটা হচ্ছে গত 5-7 বছর ইউকেতে ইমিগ্রেন্টদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তো রিসেন্টলি লেবার গভর্নমেন্ট যখন ফর্ম করে, ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল তারা ইমিগ্রেশনটাকে একটু টাইট করবে, মানে প্রবাসীদেরকে এদেশে আসার ব্যাপারে একটু টাইট করবে, তাদের বর্ডার ফোর্সকে তাদের বর্ডার যেটা বলছিলেন যে বর্ডার টাইট করা মিনস এটাই যে তারা আসলে এদেশে যারা আসবে বা এদেশে অলরেডি যারা এসেছে তাদেরকে স্ট্রিনজেন্ট আইনের মাধ্যমে আইনের আওতায় এনে তাদের সংখ্যাটাকে কমিয়ে, আসলে বর্ডার টাইট করা বলতে তারা এটা মিন করেছে। তো এটা যেহেতু লেবারের একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, সেটারই পার্ট হিসেবে তারা এখন এদেশে বিভিন্ন রকমের আইন কানুনগুলো টাইট করছে যেন ভবিষ্যতে কেউ এদেশে আসতে অনেক ডিফিকাল্টি ফেস করে এবং যারা অলরেডি চলে এসেছে তারাও যেন এখানে সেটেল করতে অনেক ট্রাবলের মধ্যে পড়ে বা ডিফিকাল্টি ফেস করে। আরেকটি বিষয় বোধ আছে, যারা সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করবেন সেই যোগ্যতা এখন বোধহয় 5 বছর ছিল, সেটি 10 বছর বোধহয় করা হচ্ছে, এরকম কিছু? এখন পর্যন্ত এই ধরনের কোনো আইন চেঞ্জ হয় না। প্রস্তাবনা কি আছে এরকম কিছু যে 5 বছর? একটা প্রস্তাবনা ছিল। তো এখন এখানে একটা মিসকনসেপশন আছে অনেকে, আমি বলবো যে পার্ট আইডিয়া আছে। এদেশে আপনার নাগরিকত্ব পাওয়ার বিভিন্ন ধরনের রুট আছে। কেউ 5 বছরে পেতে পারে, কেউ 3 বছরে পেতে পারে, কেউ 10 বছরে পেতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের রুট আছে। ওনার প্রোফাইল অনুযায়ী হয়তো সেটা তারা আমাদের বাংলাদেশ থেকে যে পরিমাণে ওয়ার্ক পারমিটে মানুষ এসেছে, তো তাদের সেটেল হওয়ার রুটটা হচ্ছে 5 বছর। তো আমরা এখন বেশি কনসার্ন যে গভর্নমেন্ট কি এখানে এই 5 বছরটাকে কি 7 বছর, 8 বছর বা 10 বছর পরে কিনা। এখন পর্যন্ত আইন চেঞ্জ হয় নাই, বাট কিন্তু ইন ফিউচারে হতেও পারে। আচ্ছা, জি, আমরা একটু আবু সুফিয়ান ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে একই বিষয়ে যদি আপনার একটু পর্যবেক্ষণ, যেহেতু এখনও সেই আইনটি পরিবর্তন হয়নি, সেটি একটি প্রস্তাবনা আকারে আছে, যেহেতু সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদেরও পর্যবেক্ষণ আছে বা আপনারাও সেই দেশের অন্য যারা আইনজ্ঞ যারা আছেন তাদের সাথেও কথা বলে হয়তো কিছুটা ধারণা পেয়েছেন। একটু বাংলাদেশিদের জন্য আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে, বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন বা সেখানে গিয়েছেন, একটু যদি আপনার পর্যবেক্ষণটা একটু বলেন। শুনতে পাচ্ছি, জি। গত 3 বছর যারা এখানে ওয়ার্কার হিসাবে এসেছেন তাদের অলমোস্ট 80%ই এসেছেন আপনার লো স্কিল ক্যাটাগরিতে, যেটা বাশার ভাই বললেন, বিলো আরকিউএফ লেভেল 6, বিলো গ্রাজুয়েশন লেভেলের জবে আসছেন। তো এই চেঞ্জেসটা আপনার আমাদের কমিউনিটিতে একটা বড় ধরনের এফেক্ট হবে। স্পেশালি আপনার যারা এসেছেন এখানে ওয়ার্ক ভিসায়, বেশিরভাগই এসেছেন আপনার আইদার হেলথ কেয়ার ভিসা অ্যাজ এ কেয়ারার, অথবা আপনার হসপিটালিটি সেক্টরে অ্যাজ এ শেফ অথবা রেস্টুরেন্ট ম্যানেজার, এই ধরনের পজিশনে এসেছেন। তো এই নতুন যে চেঞ্জেসটা এসেছে এই সপ্তাহে, এর মাধ্যমে আপনার এই ধরনের লো স্কিল জবগুলা একেবারেই থাকবে না, নতুন করে আসতেই পারবে না। তো এটাতে অনেক বড় ধরনের একটা এফেক্ট হবে আমাদের কমিউনিটিতে। এখানে যারা আমাদের কমিউনিটির লোকজন ব্যবসা করছেন তারাও একটু সমস্যায় পড়বেন, প্লাস যারা নতুন করে আসতেই পারবেন না। সো ওয়ার্কার আসার ক্ষেত্রে এটা একটা অনেক বড় ধরনের চেঞ্জ, অনেক বড় ধরনের এফেক্ট হবে। আমাদের এখানে যারা বাংলাদেশি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যারা চালাচ্ছেন, হসপিটালিটি ব্যবসা যারা করছেন এই সেক্টরে, তারা কমপ্লিটলি ফরেন ওয়ার্কারের উপরে রিলাই করছেন। আমাদের দেশ থেকে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে যারা আসেন তাদের উপরেই মূলত এই ব্যবসাগুলো আপনার নির্ভর করে। স্টাফিং যে ইস্যুটা আসে, এটা তাদের মাধ্যমেই সলভ হয়। এখন
এই লো স্কিল পজিশন গুলাতে যদি না আসতে পারে আমাদের লোকজন, তাহলে অনেক বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে বোথ সাইডে, ওয়ার্কারদের জন্য প্লাস এখানে ব্যবসায়ীদের জন্য। মানে সেটা লো স্কিল বলতে হচ্ছে যে আপনি কি ধরনের, একটু যদি আমাদের একেবারে নতুন যারা হয়তো লো স্কিল, আচ্ছা লো স্কিল বলতে বোঝাচ্ছে আপনার এখানে জবগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে এই দেশের গভর্নমেন্ট, না ধরেন আমাদের দেশ থেকে একজন যেতে চান, তিনি আপনার এই তথ্য পেয়ে তিনি প্রস্তুতি নেবেন বা তিনি যুক্তরাজ্যে যাবেন, সেই ক্ষেত্রে মানে কি প্রস্তুতি তার বা যোগ্যতা বা তার দক্ষতা থাকতে হবে? নতুন নিয়ম অনুযায়ী আপনার যে পজিশনগুলো থাকবে, এই পজিশনগুলো হবে আপনার গ্রাজুয়েট লেভেল অথবা অ্যাবভ পজিশনগুলো। তো এখন এখানে আসলে 100 অফ লিস্ট আছে জবের বা এই পদবিগুলো আছে। তো এখন এইগুলো থেকে আনুমানিক 180টা পজিশন বলতেছে যে ওরা বাদ দিয়ে দিচ্ছে 22 তারিখ থেকে, 22শে জুলাই থেকে। সো ওরা আর আসতেই পারবে না। এখন যারা আসতে চায় এই ধরনের পজিশন গুলো আসলে আমাদের দেশ থেকে আপনার মিট করাটা খুবই কঠিন, ভেরি হাই প্রফেশনাল পদগুলা থাকবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে এখানে গভর্নমেন্ট বলছেন যে একটা টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট হবে। এখানে কিছু কিছু আপনার লো স্কিল জবগুলো থাকবে। ধরেন আপনার যেমন আগে এখানে গ্রোসারি শপগুলোতে বোচার আসতো, রেস্টুরেন্টের শেফ আসতো, ফ্লোর ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার আসতো। এই পদগুলোতে এখন আর আসতে পারবে না। এখন ধরেন আপনার সাপোজ যে যে পদে আসতে পারবে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার মার্কেটিং এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ, এরপরে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে হাই পেড হাই স্যালারি জব, এই ধরনের এক্সপেরিয়েন্স পজিশন গুলো আপনার মেইনলি করতে পারবে। আপনার আসলে অনেক ধরনের পজিশনই আছে, বাট আমাদের প্রেক্ষাপটে আমাদের দেশের একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডে চাইলেও এই ধরনের পজিশন গুলাতে চাইলে আসতে পারে না। এই জন্য আমাদের দেশে তো ধরেন আমাদের সরাসরি ডাক্তার হিসেবে কাজ করতে পারে না। আমাদের দেশে যেটা হয় যে ধরেন একজন হয়তো ইন্টারমিডিয়েট পাস করেছেন, তিনি হয়তো গ্রাজুয়েশনে মানে করবেন বা অনার্সে ভর্তি হয়েছেন, লেখাপড়া করছেন, অথবা ইন্টার পাস করে বসে আছেন, এইরকমদের কি যাওয়ার কোনো সুযোগ আছে যুক্তরাজ্যে? আসলে বর্তমান নিয়ম যেটা চেঞ্জ হয়েছে, ওয়ার্ক ভিসা চেঞ্জ না, ধরুন বিদ্যমান মানে আগে যেটা ছিল সেইখানেও কি এরকম কোনো দক্ষতা ছাড়া বা আইএলস ছাড়া বা কোনো সার্টিফিকেট ছাড়া, মানে যে এক্সপার্ট সার্টিফিকেট যেগুলো সেগুলো ছাড়া কি যাওয়ার সুযোগ ছিল? না, আইএলটিএস ছাড়া আসার কোনো সুযোগ ছিল না, বাট স্কোরটা ছিল একটু কম, B1। আইএলটিএস যদি প্রত্যেক সেকশনে কেউ 4 করে পাইতো, হ্যাঁ, এবং তার রিলেভেন্ট জব এক্সপেরিয়েন্স থাকলে সে আসতে পারতো, শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট হলেও আসতে পারতো, যদি তার রিলেভেন্ট এক্সপেরিয়েন্স এবং আইএলটিএস মিনিমাম 4 থাকতো, তাহলে আসতে পারতো। এই ধরনের ছিল, সুযোগ ছিল। মানে আইএলস ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই যুক্তরাজ্যে? ওয়ার্ক ভিসা আইএলস ছাড়া কোনো সুযোগ ছিল না। এছাড়া তো ধরেন ভিজিট বা ট্যুরিস্ট হিসেবে যেতে পারে সেটি, সেই প্রোফাইল থাকলে, বাট কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট নিয়ে যাইতে হইলে আইএলস লাগবেই। জি জি, আগেও লাগতো, এখনো লাগবে। জি, আচ্ছা জি, মানে আমাদের দর্শকদের অনেকেই নিশ্চয়ই আপনারা বিভিন্ন বিজ্ঞাপন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনেক প্রতিষ্ঠান এরকম আছে, আপনারা হয়তো সেখানে গিয়ে ফর্ম পূরণ করেন কিছু টাকা দিয়ে, এরপরে দেখা যাচ্ছে যে বছর পর বছর ঘুরতে থাকেন, শেষ পর্যন্ত আর যাওয়ার সুযোগ থাকে না। অর্থাৎ যুক্তরাজ্যের মতো দেশে বা কানাডার মতো এইসব দেশে, উন্নত দেশগুলোতে কিন্তু আসলে যদি সহজেই যাওয়া যেত বা একেবারে, তাহলে বাংলাদেশে যাদের টাকা আছে তারা সবাই চলে যেত। কিছু যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা সহ কিছু দক্ষতা এটা অবশ্যই লাগবে এই সকল উন্নত দেশে যাওয়ার জন্য। এই জন্য অবশ্যই কেউ বললেই সেখানে গিয়ে আপনারা টাকা পয়সা দিয়ে বা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না, এই ব্যাপারে অবশ্যই আপনারা সজাগ থাকবেন, কারণ পরবর্তীতে দেখা যাবে যে বিপদে পড়লে আপনিই পড়বেন। আমরা একটু বাসাবে আপনার কাছে একটু আবার আসতে চাচ্ছিলাম যে একই বিষয়ে একটু যদি আমাদের যারা দর্শকরা অনেকেই থাকেন যে একেবারেই সাদামাটাভাবে তারা হয়তো সেভাবে বুঝতে চান না, আর আমাদের দেশে তো এই প্রবণতা আছেই, একেবারে বিজ্ঞাপন দেখলেই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি, ইউরোপ, আমেরিকা, ইউকে এইসব জায়গা, লন্ডন শুনলেই তো যেতে চাই। একেবারে সর্বনিম্ন যোগ্যতা দক্ষতা কি হইলে আসলে যাইতে পারবে বা এর নিচে পারবে না, সেটা কি আসলে? ওয়ার্ক পারমিট, ওয়ার্ক ভিসা, জব ভিসা।
আচ্ছা, এখানে একটু মিসকনসেপশন থাকতে পারে। সেটা হচ্ছে যে জবের ক্ষেত্রে যে মিনিমাম লেভেলটা করা হয়েছে সেটা হচ্ছে RQF লেভেল 6। আমরা এটাকে বলে থাকি গ্র্যাজুয়েট লেভেল জব। ইট ডাজন্ট মিন দ্যাট আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে? এটা কিন্তু দুটো বিষয়। আমরা বলছি গ্র্যাজুয়েট লেভেল জব, বাট ইট ডাজন্ট মিন দ্যাট গ্র্যাজুয়েট হতে হবে। তার মানে আপনি যদি এই লেভেলে আসতে চান তাহলে বাংলাদেশে যে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে তা না। ওকে, আপনি বিলো গ্র্যাজুয়েট লেভেলে হতে পারেন, বাট আপনার যে পার্সোনাল ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এক্সপেরিয়েন্স সেটা ওই লেভেলের হতে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি হয়তো একটা ডাইরেক্টর পজিশনে আসবেন, অথবা একজন অ্যাকাউন্টেন্ট পজিশনে আসবেন, অথবা একজন লয়ার পজিশনে আসবেন, বা ধরেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আসবেন, সেলস এক্সিকিউটিভ হিসেবে আসবেন। সো আপনার প্রোফাইলটা হতে হবে টপ নচ, সেই লেভেলে। তাহলে আপনি ওই RPF লেভেলের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আপনি ফুলফিল করতে পারবেন। অন টপ B1 লেভেলের ইংলিশ করতে হবে। এখানে কিন্তু আমি বলবো না যে IELTS করতে হবে। IELTSটা হচ্ছে একটা অ্যাওয়ার্ডিং বডি, অলরাইট? এছাড়া আরো অনেক অ্যাওয়ার্ডিং বডি আছে, বাট ইট হ্যাজ টু বি রিকগনাইজড বাই দ্য UK গভর্নমেন্ট। তার মানে আইএলটিএসটা আমরা একটু মানে সবাই যেহেতু সাদামাটাভাবে বুঝি, এই কারণে হয়তো আমাদের দর্শকদের জন্য কাজে লাগবে, এই জন্য আইএলটিএস মানে স্কোর আগে ছিল 4, কারণটা হচ্ছে 4 ছিল আগে, এখনো 4, সর্বনিম্ন 4। জি জি 4, ঠিক আছে, এখনো 4। সো আমরা যেহেতু কমনলি আইএলটিএস বুঝি, আইএলটিএস এর 4 লেভেলের অন্য রিকগনাইজড যে সমস্ত আচ্ছা আরো হ্যাঁ জি সেই ইংলিশটা করতে হবে। তার মানে এই দুটো কন্ডিশন যদি কেউ ফুলফিল করে তাহলে এখনো আসা সম্ভব, ডোর এখনো ক্লোজড হয়ে যায় নাই। বাট আমি এদেশে প্র্যাকটিস করছি 13 বছর, আছি 21 বছর। বাংলাদেশ থেকে যে সমস্ত ছেলে মেয়েরা এখানে আসে তাদের যে কোয়ালিটি, তাদের যে আপনার কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনে আসলে এই লেভেলটাকে ফুলফিল করা অলমোস্ট ইম্পসিবল। এখনো কিছু মানুষ আসতে পারবে, বাট তাদেরকে ওই কন্ডিশনগুলো ফুলফিল করে আসতে হবে। আচ্ছা ওকে, আমরা আরও এই ব্যাপারে আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে জানবো, কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি আপনাদের কাছ থেকে। আমরা একটু বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান। এই পর্যায়ে নিচ্ছি একটু বিরতি। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখের আজকের পর্বে। যুক্তরাজ্যে আমাদের বাংলাদেশিরা আসলে সেখানে যাওয়ার জন্য কি কি প্রাথমিকভাবে অন্তত আপনার যোগ্যতা বা তথ্য জানা দরকার, এবং যুক্তরাজ্যে যেহেতু সেখানে অভিবাসীদের জন্য নীতিমালা বা আইন পরিবর্তনের যেই খবর আমরা দেখছি সংবাদ মাধ্যমগুলোতে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, সেই বিষয়ে দুজন অতিথি আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি, ব্যারিস্টার আবুল বাশার এবং মোহাম্মদ আবু সুফিয়ান। ব্যারিস্টার আবুল বাশার, আপনার কাছে যেটি তখন আমরা বলছিলাম যে আপনি যেটি বলছিলেন যে একেবারে এই নীতিমালা বা আইন পরিবর্তন হলে আরও যত কঠিন হতে পারে আর কি, তাহলে আমাদের বাংলাদেশিরা যদি কেউ যেতে চায়, ধরেন জব নিয়ে যেতে চায়, তাহলে তাকে প্রস্তুতি নেওয়ার জন্যে তো ইংলিশে দক্ষতা লাগবে, এটি বলছিলেন। সাদামাটাভাবে স্কোর আইএলটিএস যদি বলি তাহলে 4 স্কোর যদি সেটা হয়, সেটা কি এরপরে বাড়বে নাকি এরকমই আছে আলোচনা? এখন পর্যন্ত রিকোয়ারমেন্টটা ওটাই আছে ইংলিশের ব্যাপারে। আচ্ছা, অন্যান্য বিষয়গুলো চেঞ্জ হচ্ছে, যেটা আপনি সেই সাথে আর কি, ধরেন একজন ইন্টারমিডিয়েট পাস করেছেন, তিনি ইংলিশে ভালো, আইএলটিএস করেছেন ধরেন, তার স্কোরও ভালো আছে, তারপরে তার কি লাগবে চাকরি পেতে হলে? আচ্ছা, আমি আপনাকে এখন প্র্যাকটিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে, মানে আমি একেবারে আবার একটু প্রশ্ন করছি, হ্যাঁ একেবারে সাদামাটা ভাবে একটু বললে আমাদের প্রতারিত হবে না অনেকে। জি প্লিজ। জি, ধরুন কেউ বাংলাদেশে একজন ইন্টারমিডিয়েট পাস করলো, স্বভাবত বাংলাদেশে যখন কেউ ইন্টারমিডিয়েট পাস করে তার বয়স কত হয়? অথবা 18, 19, 20। তো একজন 20 বছর, ধরুন ম্যাক্সিমাম 20 বছর যদি কারো কোনো গ্যাপ না থাকে, তো 20 বছরের একটা ছেলে বাংলাদেশে যারা ইন্টারমিডিয়েট পাস করে, আমরা তো পাস করে এসেছি সেই সময়, তো এখন তাদের এক্সপেরিয়েন্স যেটা থাকে সেটা খুবই মিনিমাম লেভেলের। আমার মনে হয় যে 95% ছেলে মেয়ে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে তাদের প্র্যাকটিক্যাল কোনো জব করার এক্সপেরিয়েন্স নাই। তো এখন এদেশে আপনার যদি একাডেমিক কোয়ালিফিকেশন না থাকে তাহলে সেটাকে ওভারকাম সারপাস করতে পারবেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের মাধ্যমে। দেখুন, বাংলাদেশে কোনো একজন মানুষ যারা অনগোয়িং স্টুডেন্ট, সে যদি আপনার রেগুলার স্টুডেন্ট, সে যদি ইন্টারমিডিয়েট পাস করে তাহলে ধরে নেওয়া যাবে যে তার কোনো জব এক্সপেরিয়েন্স থাকবে না। এখন আপনার সে হয়তো বা ইংলিশ করতে পারে, ইংলিশ করে ফেলতে পারে যেহেতু সে স্টুডেন্ট, কিন্তু ওই জব এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু সে স্টপ হয়ে যাবে, সে আসতে পারবে না। কারণ এখন অলমোস্ট 95 to 98% অ্যাপ্লিকেন্ট যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে এদেশে আসতে যাচ্ছে তাদেরকে কিন্তু ইন্টারভিউ করছে
তো দেখছে যে এই সমস্ত মানুষ আসলে জেনুইন অ্যাপ্লিকেন্ট কিনা, তাদের আসলেই এই জবগুলো করার ক্যাপাসিটি আছে কিনা। যদিও বা এই ক্যাপাসিটিটা অ্যাসেস করার দায়িত্ব এমপ্লয়ার, কিন্তু গভর্নমেন্টও এই অ্যাসেসমেন্ট করছে যে এদের পার্টিকুলার ওই পোস্টে আসার জন্য এদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি আছে কিনা। সো দেয়ারফর একাডেমিক যে কোয়ালিফিকেশনের কথা আপনি বলছেন, এটা আসলে তেমন কোনো বার না, বাট বারটা হচ্ছে যে তাদের ওই লেভেলের এক্সপেরিয়েন্স আছে কিনা বা ওই রিলেভেন্ট এক্সপেরিয়েন্স আছে কিনা। তারা যদি সেটাকে স্যাটিসফাই করতে পারে, স্টিল আসা সম্ভব। মানে যদিও তো আমরা যেটি দেখছি যে একেবারে তো বাংলাদেশ থেকে যাওয়ার সংখ্যা তো খুব কম জব নিয়ে বা ওয়ার্ক ভিসায়। যদি আমরা জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে তো যেতে হয় চাকরির জন্য গেলে, সেক্ষেত্রে আমরা দেখছি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে জানুয়ারিতে ৭৪ জন, ফেব্রুয়ারিতে ৬৬, মার্চে ৮৮, এপ্রিলে হচ্ছে ৬২ জন। এটা হচ্ছে জনশক্তি ব্যুরো, যেটি বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে যেহেতু যেতে হয় বিদেশে কাজের জন্য গেলে, আমাদের এয়ারপোর্ট ক্লিয়ারেন্সের জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বলা হয়। তাহলে তো সেই ক্ষেত্রে মানে আমরা দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে ধরেন সৌদি আরব বা অন্যান্য দেশগুলোতে যেই সংখ্যায় কর্মী যায় আর এখানে মাত্র ৭০, ৮০, ৬০ জন। তার মানে এই দেশে যাওয়া যে আসলে সহজ না, এই দেশে যাওয়া যে খুবই কঠিন, এবং একেবারে কঠিন মানে অনেক বেশি কঠিন। প্রচলিত আমাদের সৌদি আরব বা অন্যান্য জায়গায় ৬০,০০০, ৭০,০০০ যাচ্ছে মাসে, আর সেখানে ৬০ জন, ৭০ জন। তার মানে নিশ্চয়ই আমরা একেবারে পরিষ্কার ধারণা পাচ্ছি যে এখানে যেনতেনভাবে যাওয়ার সুযোগ নেই। আপনি যেতে হলে অবশ্যই সঠিক তথ্য জানতে হবে, প্রস্তুতি নিতে হবে, এরপরে আসলে জানতে পারবেন। আমরা একটু সুফিয়ান ভাইয়ের কাছে একটু আসতে চাচ্ছিলাম। সুফিয়ান ভাই, আপনার কাছে একটু যদি জানতে চাচ্ছিলাম যে যারা হয়তো সেখানে যে আগে হয়তো বিভিন্নভাবে যারা গিয়েছেন, যাওয়ার পরে সবারই কি আসলে খুব সহজেই কি ওয়ার্ক পারমিট বা তারা কি সেখানকার পারমিট পান যাওয়ার সঙ্গে সঙ্গে? স্টুডেন্ট যারা বা অন্য যারা যান, জব ভিসা ছাড়া যারা যান, ভিজিটর বা ট্যুরিস্ট গেলেন, তিনি কি পান? না, এখানে ভিজিটর ভিসায় যারা আসেন তাদের কাজ করার কোনো সুযোগ থাকে না। তারা কাজ করার কোনো সুযোগ থাকে না। অনেকে আপনার ধরেন ভিজিটর হিসাবে আসেই এখানে একটা প্রোগ্রাম করার জন্য বা এখানে একটা সেমিনারে যোগ দিবে বা কাজেরই একটা অংশ হিসেবে আসবে এখানে সেমিনার বা মিটিং এর জন্য, এই ধরনের কাজ করতে পারবে। বাট কোনো ট্রেডিশনাল যে ওয়ার্ক, এই কাজগুলা করতে পারবে না। অনেকে আছে না থেকে যায়, যদি কেউ ধরেন ঘুরতে গিয়ে থেকে গেল, সে কি করবে? থেকে যায় যদি কেউ ধরেন এখানে ভিজিট ভিসায় যদি কেউ আসে, সর্বোচ্চ এট এ টাইম ৬ মাস থাকতে পারবেন। একবার ভিসা গেলে ৬ মাস তার ভিসা শেষ হয়। হ্যাঁ, একবার ভিজিট, নরমালি ভিজিট ভিসাটা দেয় হচ্ছে সর্বনিম্ন ৬ মাস। ধরেন একজন ৬ মাসের ভিসা পেল, ১ মাস পরে এই দেশে আসলো, আসার পরে সে চাইলে তার ভিজিট ভিসা শেষ হওয়ার দিন পর্যন্ত এই দেশে থাকতে পারবে। হ্যাঁ, যদি এর পরবর্তীতে সে এখানে থাকতে চায় তাহলে উনি ওভারস্টেয়ার বা ইলিগ্যাল ইমিগ্রেন্ট হিসেবে থাকবেন। তো ভিজিট ভিসায় যারা আসেন তাদের ভিজিট ভিসা থাকাকালীন সময়ই কাজের কোনো রাইট থাকে না, আর ওভারস্টেয়ার হিসেবে তো থাকবেই না। সো ভিজিট ভিসায় যারা আসবে তারা আগে বা পরে কখনোই কাজ, এটা আপনি হয়তো আইনের দিক থেকে বলছেন, কিন্তু ধরেন অনেকেই তো আছে না যে এরকম সেখানে গিয়ে হয়তো আনডকুমেন্টেড হয়ে যান বা সেখানে ওভারস্টে করেন, তারপরে কি তারা সারা জীবন কি অবৈধ বা আনডকুমেন্টেড থাকেন? আসলে আপনার মানে এরকম কোনো কেস, আপনার এরকম কোনো ঘটনা, এরকম কোনো অভিজ্ঞতা আপনাদের আছে কিনা যে বাংলাদেশের ক্ষেত্রে এরকম হয়েছে? অভিজ্ঞতা এরকম হচ্ছে, এরকম হয়, অনেকে আসে বিভিন্ন দেশ থেকে এখানে ভিজিটর হিসেবে আসে, আইসা ওভারস্টে করে। তো এটা আসলে আপনার বলা কঠিন যে তাদের পরবর্তী কি পদক্ষেপ হবে। এটা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডের উপরে নির্ভর করে। অনেকে আছেন যারা ভিজিটর হিসেবে আসার পরে এখানে অ্যাসাইলাম ক্লেম করে, হিউম্যানিটেরিয়ান মানবিক যে আপনার প্রোটেকশন এটা চায়। এই ধরনের সিচুয়েশনে কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্ক রাইট পরবর্তীতে মিলেও যায়, আর কারো যদি অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়ে যায় তখন তো সে রিফিউজি হিসেবে এই দেশে। মানে তার মানে আপনার কথা যেটি বুঝতে পারছি, এটি খুবই কঠিন বা একেবারে খুবই হয়তো কখনো কালে, হ্যাঁ, খুবই কঠিন। ধরেন কেউ যদি এখানে আসার পরে অ্যাসাইলাম ক্লেম করে, তার জেনুইন রিজন থাকতে হবে অ্যাসাইলাম ক্লেম করার, এবং অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়া এত মানে সহজ কিছু না। তার যে ফেয়ার আছে বা যে কারণে অ্যাসাইলামটা ক্লেম করছে, এটা 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 প্রমাণ করতে হবে, প্রমাণ সাপেক্ষেই তার এটা অ্যাপ্রুভ হবে।
এটা অনেক কঠিন একটা বিষয়, মানে সচরাচর এগুলা খুব কমই অ্যাপ্রুভ হয়। জি, একটু বেশির আবুল বাশার ভাই আপনার কাছে একটু এই একই বিষয় একটু জানতে চাই যে আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যে কোনো দেশের বা অন্য কোনো দেশেরও যে কেউ হয়তো ওভারস্টে করে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় বলেন বা অন্য কোনো উপায়ে সেখানে থাকার? আচ্ছা, প্রথম কথা হলো যে এদেশে অনেক রকমের ভিসা রুট আছে। সেই ভিসা রুটে সুইচ করার ক্ষেত্রে প্রিকন্ডিশন হচ্ছে যে এদেশে কে কোন ভিসায় এসে সুইচ করতে পারবে। তো যদি কেউ ভিজিট ভিসা এখানে আসে তাহলে তারা কোনো ভিসাতে সুইচ করতে পারবে না, একদম ফুল স্টপ। তার মানে কি, ভিসা আসলো, এই স্টুডেন্টে যেতে পারবে না, ওয়ার্ক পারমিটে যেতে পারবে না, এই ধরনের কোনো ভিসাতে যেতে পারবে না। এখন ভিজিট ভিসাতে আসার পরে তাদের যে ইনিশিয়াল একটা পারমিশন থাকে, সেই পারমিশনের মধ্যে তারা দেশে ব্যাক না করলে তারা ওভার স্টেয়ার হয়ে যাবে। এখন ওভার স্টেয়ার হয়ে গেলে তখন দেখার বিষয় যে তাদের আসলে কোনো ধরনের কোনো বেসিস আছে কিনা ওভার স্টেয়ার হিসেবে এখানে থাকার জন্য। তো ভাইয়া যেমন বলছিলেন যে যদি কারো কোনো ধরনের হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন বা অ্যাসাইলাম এর গ্রাউন্ডস থাকে তাহলে তারা সেই গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করবে। আর তা না হলে যদি কেউ এখানে ফুললি ওভার স্টেয়ার হিসেবে থাকে তাহলে 20 বছর ওয়েট করতে হবে। 20 বছর পরে গিয়ে তারা এদেশে ভিসা পাবে। এটা হচ্ছে এদেশের আইন, যে যদি কেউ এখানে একবার ইলিগাল হয়ে যায়, ওভারস্টেয়ার হয়ে যায়, তাহলে ফার্স্ট এন্ট্রি থেকে 20 বছর পরে তারা যে ভিসার সুবিধা পাবে। তার মানে ভিজিট ভিসাতে আসলে ঈদের তাদেরকে ওভারস্টেয়ার হিসেবে 20 বছর থাকতে হবে, যেটা কখনোই কাম্য না কারো, অথবা তাদেরকে হয়তোবা কোনো একটা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন অথবা অ্যাসাইলাম ক্লেম করতে হবে। অবশ্যই সেগুলো জেনুইন হতে হবে, আইনসম্মত হতে হবে। আর না হলে তাকে পরবর্তীতে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে চলে আসতে হয় হাই কমিশনের দূতাবাসের মাধ্যমে। ট্রাভেল ডকুমেন্টের বিষয়টা হচ্ছে সবাই তো বাংলাদেশি পাসপোর্ট বা যে দেশের পাসপোর্ট নিয়ে দেশে আসে, তার ফেরত চলে আসতে পারে। ব্যাক করার সময় তাদেরকে আসলে কোনো ভিসা নিয়ে ব্যাক করতে হয় না। ওভারস্টে, যাদের ওভারস্টে হয়ে যাবে, ওভারস্টে হয়ে গেলে কোনো সমস্যা নেই, কারণ আপনি যখন বাংলাদেশে ব্যাক করছেন তখন এটা আপনার এবং বাংলাদেশের মধ্যেকার বিষয়। কিন্তু ভিসার মেয়াদ শেষ হলে তারা কোনো জরিমানা করে না। করার রাইট আছে তাদের, বাট আমার প্র্যাকটিসিং লাইফে সাধারণত এরকম হয় না। না, অন্য দেশে যেমন অনেক সময় দেখেছি যে হয়তো ইমিগ্রেশন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে ফেলে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে। বাট এই ক্ষেত্রে যেহেতু উন্নত, অ্যারেস্ট করে, বাট মানবিক দিক বিবেচনা করে, যেহেতু হয়তো বা হ্যাঁ এই কারণে তারা কোনো কম্পেনসেশন ইম্পোজ করে। আমরা খুবই আজকে আসলে জি, কারণ হচ্ছে যে আমরা আজকে অনেক তথ্য আপনাদের দুজনের কাছ থেকে পেলাম যেটি আসলে কাজে লাগবে। এবং আমাদের দেশে যেহেতু এই ধরনের প্রতারণা হয় অনেক, এই উন্নত দেশগুলোতে পাঠানোর কথা বলে আসলে সাধারণ একেবারে যেহেতু জানে না তাকেও প্রতারণা করা হয়। এই জন্য ব্যারিস্টার আবুল বাশার এবং জনাব আবু সুফিয়ান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী মুখের আজকের এই পর্বে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দুজনকে ধন্যবাদ। দর্শক, এখন আপনারা দেখছিলেন প্রবাসী মুখ অনুষ্ঠানের 708তম পর্ব, এবং এই পর্বে যুক্তরাজ্যে, ইউকে বা লন্ডন যারা যেতে চান, যাদের যাওয়ার আগ্রহ আছে বা ছিল, তাদের জন্য খুব বেশি তথ্য আমরা দিতে পেরেছি। কিন্তু সেক্ষেত্রে খুব বেশি যে ভালো খবর, সহজ কোনো পদ্ধতি, নিয়ম এমন কিছু আসলে নেই। অবশ্যই আপনি যাওয়ার আগে আপনার যে যোগ্যতাগুলো দরকার, যে দক্ষতাগুলো দরকার, সেগুলো সঠিক আছে কিনা সেটি আগে নিজেই যাচাই বাছাই করবেন। কারো কথায়, প্ররোচনায় কোনো জায়গায় টাকা পয়সা, পাসপোর্ট দিয়ে আপনি প্রতারিত হবেন না। সচেতন আপনাকেই হতে হবে, কারণ উন্নত দেশগুলোতে যাওয়া যদি এত সহজ হতো তাহলে তো সবাই বা অনেকেই যেতে পারতেন। এবং আজকের এই পর্ব পুরো দেখলে আপনারা নিশ্চয়ই সেই তথ্যগুলো পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি প্রবাসী মুখের আজকের এই পর্ব থেকে। মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।